সকাল থেকে নীলিমাদের বাড়িতে বিয়ের ধুম লেগেছে। যদিও সবার মন খারাপ আসমানি বেগম অসুস্থ হওয়ায়। বেলা গড়িয়ে দুপুর হয়ে এসেছে। এমদাদুল ও চাঁদনিয়া সহ গ্রামের কয়েকজন লোক এদিকে সামলে নিচ্ছে। নাজিরা ও চাঁদনিকে আশেপাশের বাড়ির বউরা সাহায্য করছে। মুবিন ছোট ছেলে মেয়েদের সাথে হই হুল্লোড় করছে। নীলিমা লাল শাড়ি পরে আনমনে বাইরের পুকুরের দিকে তাকিয়ে আছে। আজ সকাল থেকে পারুল একবারও আসেনি। নীলিমার এই নিয়ে মন খারাপ। বাইরে শোরগোল শোনা যাচ্ছে। নীলিমা তবুও বের হলো না। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। নীলিমা ইকরামের কথা ভাবতে লাগলো। আপনাকে দেখার জন্য মন আকুল হয়ে আছে ইকরাম সাহেব। আসবেন তো আজ, নাকি হসপিটালের বিছানায় এখনো শুয়ে আমার বিয়ের দিন গুনছেন? বিয়ে হলেই জ্ঞান ফিরবে নিশ্চয়। আপনি ইচ্ছে করেই ঘুমিয়ে আছেন, তাই না ইকরাম সাহেব? এখন তো লুকিয়েই আছেন। আপনার সামনে যখন আপনার ভাইয়ের সাথে সংসার করব, তখন কি করবেন? কোথায় লুকাবেন? তার চেয়ে মরে যেতেন। আপনার মতো কাপুরুষের মরাই উচিত। আপনি গ্রামে থাকলে আজ এই দিন আসতো না জমিদার ইকরাম সাহেব। দয়া করে ফিরে আসুন, আমি আর পাচ্ছি না। কেঁদে ওঠে নীলিমা, চোখ বন্ধ করে কাঁদতে থাকে। নীলিমা আমার বোন। চমকে পিছনে তাকায়। থমকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে গিয়ে জাপটে ধরে। ভাইজান, কেমন আছেন আপনি? মাথা তুলে মহিদুলের মুখে হাত রাখে। এ কি হয়েছে আপনার? শুকিয়ে গেছেন, কেমন কালো হয়ে গেছেন। খুব কষ্ট হয়েছে তাই না ভাইজান? মহিদুল নীলিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীলিমা চোখ বন্ধ করে অঝরে কাঁদতে থাকলো। আমাকে মাফ করেছিস বোন, তোর এই অভাগা ভাই তোকে আগলে রাখতে পারলাম না। এমন করে বলবেন না ভাইজান, আমি আপনার জন্য সব করতে পারি। আব্বা মারার পরেই তোকে দূরে সরিয়ে দিয়েছি। কি অপরাধ ছেলে আমি, না পারলাম বাবার মতো তোকে আগলে রাখতে, না ভাইয়ের মতো। নীলিমা মহিদুলের মুখে আঙুল রাখে, কাঁদতে কাঁদতে বলল। চুপ করে থাকুন ভাইজান, এসব বলে আর দুঃখ বাড়াবেন না। ছোট বোনের বিয়েতে খুশি মনে নিজের হাতে কাজ করুন, ভালো লাগবে ভাইজান। মহিদুল বোনকে বুকে জড়িয়ে নিলেন, মাথায় চুমু খেয়ে চোখের পানি ফেলতে লাগলেন। নীলিমাও ভাইয়ের বুকে ফুপিয়ে কাঁদতে থাকলো। বরবেশে মহল থেকে বের হলো ইখওয়ান শরীফ। মনিকা ও রোমেলা চৌধুরী আগেই গিয়েছেন। ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন শাহমৌত ও শাহাবুদ্দিন শরীফ। জিপে আছেন রোকমান, রাজীব ও ইখওয়ান। রোকমান যতই গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে ততই মানুষের কোলাহল বাড়ছে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম গ্রামে জমিদার পুত্র বিয়ে করছেন বলে কথা। যদিও তেমন চমকালো আয়োজন করা হয়নি, তবুও বাঙালি বলে কথা। বরবসে জমিদার পুত্রকে দেখতেই হবে। কিছু দূর যাওয়ার পর তারা আর মানুষের কোলাহল পেল না। ইখওয়ান হাঁপ ছেড়ে বাঁচল। তপ্ত শ্বাস ফেলে দিয়ে রাজীবের দিকে দৃষ্টি রাখলো। গরম পানি খেতে হবে রাজীব সাহেব। এই গরমে গরম পানি খাবেন? গলার সমস্যা হয়েছে নাকি? রোকমান ফিক করে হাসলো। ইখওয়ান বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, এই গরম ওই গরম পানি নয়। রাজীব বোকার মতো তাকিয়ে রইল। ইখওয়ান রোকমানের দিকে তাকিয়ে বলল, এনেছিস? কোথায় রেখেছিস? গাড়িতে আছে ইকওয়ান, কিন্তু খাবে কোথায়? হাসামের বাড়ির সামনে দাঁড় করাস। ওর বউরে থাকতে বলেছি, ওর কাছে রেখে যাব, পরে এসে খেয়ে নিব। ঠিক আছে। বুঝতে পেরে দাঁত কেলিয়ে হেসে বলল। সাহেব আমাকেও একটু দিয়েন। ইখওয়ান ভ্রু কুঁচকে তাকায়। রাজীব হাসি বন্ধ করে অপরাধীর ন্যায় বলল, ভুল হয়েছে সাহেব। রানা ভাই কোথায় রে? রুকমান ভাই তো বন্দরে গেছে ইকরাম ভাইজানের কাছে সেই বিকালে। ইখওয়ান বিরক্ত হয়ে একা একা বিড়বিড় করতে লাগলো। কানার ঘরের রানা এত কিছু করেও মোলারে আটকে রাখতে পারলাম না। ঠিক আমাকে ফাঁকি দিয়ে গেল হসপিটালে, যেন ইকরাম ভাইজান ওনার বউয়ের টানে ছুটে গেছেন। যত সব ঝামেলা, বিয়েটা সুস্থভাবে শেষ হলেই হয়। কি হয়েছে বলো তো ইকরাম? ইখওয়ানের বিয়ের কথা শোনা থেকেই মনমরা হয়ে আছিস। ইকরাম দীর্ঘশ্বাস ছাড়ল। ঘোড়ার গাড়ির বাহককে তাড়াতাড়ি চলতে বলে চোখ বন্ধ করে মাথা হেলিয়ে দিল। ইকরাম, তোমার অনুপস্থিতিতে ইউখান বিয়ে করছে, তার জন্য কি মন খারাপ করে আছো? আরিফার কথায় ইকরাম চোখ মেলে তাকায়। ডাক্তার আমার সাথে এমন করলো কেন বলতে পারেন? চিন্তা করিও না ইকরাম, রানা তো ওনাকে পুলিশে দিয়েছে, সবটা জানা যাবে আশা করি। হ্যাঁ ইকরাম, আমি আজও না গেলে
আর কতদিন যে এইভাবে রাখতো তোকে আল্লাহ জানে। ধন্যবাদ রানা, তবে আরো আগে আসলে আমার জন্য ভালো হতো, আর নীলিমাকেও তো পেতাম। শেষ কথাটি মনে মনে বলল ইকরাম শরীফ। ইকওয়ানকে বুঝতে পেরেছিল আমি নীলিমাকে ভালোবাসি? না না, কেমনে জানবে? জানলে তো আর আমার কাছ থেকে কেড়ে নিতে পারতো না। কিন্তু নীলিমা রাজি হলো কেন? বাড়ির লোকদের চাপে, নাকি অন্য কারণ আছে? মাথা কাজ করছে না। দেখে কাকে বলি? আমারই দোষ হয়তো। আমি তো ইচ্ছে করে দুর্ঘটনায় আহত হইনি। তাহলে তাহলে কি নিয়তি? হ্যাঁ, নিয়তি। এই নিয়তির কাছে বারবার মানুষ হেরে যায়। আমিও এই নিয়তির কাছে শেষে হেরে গেলাম। খেলার মধ্যে শেষ মুহূর্তে যেমন বিজয়ের আলো দেখতে পেয়ে বিপক্ষের কাছে হেরে যাই, আমিও তেমন নিয়তির কাছে হেরে গেলাম। নীলিমা তোমাকে এক নজর দেখার জন্য বড়ই উতলা হয়ে আছে। কি ভাবছিস ইকরাম? হুশ হয় ইকরামের, তপ্ত শ্বাস ফেলে বলল, কিছু না। কিন্তু ইকরাম, আরিফাকে হাত দিয়ে থামিয়ে দিলেন ইকরাম। গাড়ি বিয়েবাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো। রাত 8টার কাছাকাছি নীলিমার পাশে মনিকা ও রমেলা চৌধুরী বসে আছেন। পাশে আরো অনেকে রয়েছে। মনিকা মনে মনে নীলিমার সৌন্দর্য নিয়ে হিংসা করছে। রমেলা মনে মনে রোকমানের জন্য এমন মেয়ে চাইছেন আল্লাহর কাছে যেন ছেলে তার একটু শুধরে যায়। পরেক্ষণে আবার মনিকার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলেন। মনিকাও তো কম সুন্দরী না। কই, রোহিত শরীফ তো বউয়ের আঁচলে আটকে থাকতে পারলো না। মোহিত, হাশেম আলী চাচা আসলো না, না আসলো ওদের বাড়ির কেউ? এমদাদুলের কথায় মহিদুল মাথা তুলে তাকায়। কি বলেন? পারুলকে যে আশা দেখলাম। ওই মাইয়া তো সেই দুপুরের পর আইছিল, পরে আসবে বলে চইলা গেছে। তুই একটু যা, হাশেম চাচা বুঝি গোসা করছে। চল, হাতে দইরা মাফসে নিয়ে আয়। মোহিত কিছুক্ষণ ভাবলো। সেদিন হাসেম আলীর সাথেও মোহিত খারাপ ব্যবহার করেছিল, তাই মাফ চাইতে দ্বিধা করলো না। হাজার হলেও এখন আব্বা নাই, বিপদে ওনারই তো কাজে লাগে। ঠিক আছে, চলেন। মোহিত ও এমদাদুল সামনে পা বাড়ায় যাওয়ার জন্য পিছন থেকে শাহমাউদ ডেকে ওঠেন। কোথায় যাচ্ছ মোহিত? বিয়ে পড়ানো শুরু করি তুমি মত দিলে। আপনি একটু বসুন, আমি হাসেম চাচাকে নিয়ে যাচ্ছি। কেন, কোনো সমস্যা হয়েছে মোহিত? একটু মনোমালিন্য হয়েছে, সময় লাগবে না। আপনি ইকওয়ানকে বারান্দায় বসিয়ে দিন, আমরা আসি। সেই মুহূর্তে শাহাবুদ্দিন শাহমাউদের কানে ফিসফিস করে কিছু বললেন। মোহিত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা জমিদার সাহেব? শাহমাউদ কিঞ্চিত রেগে গেলেন। মোহিতের দিকে তাকিয়ে বলল, না মোহিত, আমিও যাচ্ছি সাথে, চলো। হ্যাঁ হ্যাঁ চলুন, আপনি গেলে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হইব। এমদাদুল দাঁত কেলিয়ে কথাটি বলে হাত দিয়ে সামনে যেতে বললেন জমিদারকে। মোহিত জহুরি চোখে দেখছে জমিদারকে। জমিদার আমতা আমতা করে বলল, মিছে সন্দেহ করিও না মোহিত, সব ঠিক আছে। ঠিক আছে, আমি নীলিমাকে নিয়ে আসতে বলছি, আপনি ইকওয়ানকে নিয়ে আসুন। ইকওয়ান ঘরে আছে তো? শাহাবুদ্দিন বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ আছে, তোমরা যাও, আমি ওদের দুজনকে একসাথে বসার ব্যবস্থা করছি। ঠিক আছে। মোহিত তার বোন নাজিরাকে নীলিমাকে বের করতে বলে হাসিম আলীর বাড়িতে গেলেন। হাসেম চাচা বাড়িতে আছেন? হাসেম চাচা? পারুলকে ডাকতো মোহিত, এই রাতে আবার কই যাইব? এমদাদুলের কথায় পুনরায় ডাকতে শুরু করলো মোহিত। পারুল, পারুল, বাড়িতে কি কেউ নাই? দুপা সামনে এগিয়ে গেল মোহিত। কে আশ্চর্য, এত রাতে এরা গেল কোথায়? চলো মোহিত, বাসায় তো কেউ নেই, সময় নষ্ট করার প্রয়োজন নেই, রাত হয়েছে অনেক। জমিদারের কথার প্রত্যুত্তরে এমদাদুল বললেন, হ মোহিত, চল, কইতে তো পারবে না, ডাকতে আসি নাই। মোহিত তাদের কথায় পিছনে ফিরে এক পা যেতেই কারোর গঙ্গানির শব্দে থেমে যায়। শব্দের উৎস সন্ধানে মহিদুল কান খাড়া করলো। থামলে কেন মোহিত? আসো সো। মোহিত হাত উঠিয়ে জমিদারকে থামিয়ে দিল। পিছন ফিরে পারুলের ঘরের দিকে ধীর পায়ে এগোতে থাকলো। মহিদুল দরজা ধাক্কা দিতেই পারুলকে কারোর সাথে আপত্তিকর অবস্থায় দেখে বজ্রপাতের ন্যায় চমকে উঠল। চোখ বন্ধ করে কারোর নাম ধরে চেঁচিয়ে উঠল। মহিদের মুখে পরিচিত নাম শুনে জমিদার ভোরকে গিয়ে সামনে দৌড়ে গেল। পিছনে দৌড়ে গেল এমদাদুল। পারুলের হাত মুখ বাঁধা, চোখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে।
ইখওয়ান মহিদের বাজখাই কণ্ঠ পেয়ে উঠে কাপড় ঠিক করে নিল। মোহিত পারুলের দিকে না তাকিয়ে পরে থাকা কাপড় তুলে পারুলের গায়ে ছুঁড়ে দিল। ইখওয়ানের পাঞ্জাবি ধরে মহিদুল জমিদারের পায়ের নিচে ফেলে দিল। আপনার এমন সুপুত্রের হাতে আমার ফুলের মতো বোনকে দিচ্ছি না জমিদার সাহেব। ইখওয়ান দাঁত কেলিয়ে হেসে উঠে ঢুলে ঢুলে বলল, বিয়ের আগে একটু মাস্তি করছিলাম, দিলে তো 12টা বাজিয়ে সম্বন্ধী মশাই। জমিদার ইখওয়ানকে ধরে বলল, নেশা অবস্থায় একটু একটু ভুল হয় মহিত, ভুলে যাও ওসব, মনে করো কিছু হয়নি। মহিদুল ফিচেল হাসে। যে নেশা অবস্থায় পরনারীর প্রতি ঝুঁকে থাকে সে সজ্ঞানে কি করবে আমার তা জানা হয়ে গেছে। আহা মহিত চুপ করো, আমি কথা দিচ্ছি ইখওয়ান আর এসব করবে না। বাবা, আমার বিয়ে হবে না? আমার বউ কোথায়? শাহ মাউদ কিঞ্চিত রেগে গিয়ে ছেলেকে বললেন, এত যদি বইয়ের শোক, বিয়ে আসর থেকে উঠে অন্য নারীর কাছে আসলি কেন হারামজাদা? ইখওয়ান ঢুলে ঢুলে হাত দিয়ে ইশারা করে বলল, বিয়ের আগে একটু মাস্তি করতে এসেছিলাম বাবা, তাহলে তো বিয়েটাকে বিয়ে মনে হবে। চুপ কর হারামজাদা। মোহিত বাবা, দয়া করে বিয়েটা ভেঙে দিও না, আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। বিয়ে তো ভাঙছে না জমিদার সাহেব। শান্ত স্বরে কথাটি বলল মহিদুল। জমিদারের মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে। এমদাদুল কিছু বলতে যাবে, মোহিত হাত উঠিয়ে থামিয়ে দেয়। ইখওয়ানের সাথে পারুলের বিয়ে হবে। সহসাই গর্জে উঠলেন জমিদার শাহ মাউদ। মাথা খারাপ হয়েছে তোমার মোহিত? একটা চাষের মেয়ে হবে জমিদার পুত্রের বউ, জমিদার মহলের বউ। চাষার মেয়ের কাছে যদি সইতে পারে, চাষার মেয়ের সাথে সংসার করতে পারবে, জেনে শুনে একটা মেয়ের তো জীবন নষ্ট হতে দিতে পারি না। পুনরায় জমিদার গর্জে উঠল। তাই বলে চাষের মেয়ে? অসম্ভব মোহিত, এসব মেয়েদের জমিদারে এক রাতের জন্য যথেষ্ট, বউ করে সংসার করার জন্য নয়। মহিদুল ঠোঁট এলিয়ে হাসে। এই তো আপনাদের আসল চরিত্র বের হয়ে আসছে। গ্রামের লোকজনের সামনে এসব কথা বলতে পারবেন তো জমিদার সাহেব? পরেক্ষণেই জমিদার চুপসে যায়। কি বলবে কি করবে কোনো হদিশ পাচ্ছেন না। সে সময় বাইরে আসে রাহেলা বানু। হাতে তার লাল শাড়ি, মুখে খুশির আমেজ। বারান্দায় এনাদের দেখে নিমিষেই খুশি উধাও হয়ে যায়। এমদাদুল কিঞ্চিত রেগে সামনে এগিয়ে আসে। এই মেয়ে তোকে, এই মহিলা এত রাইতে ঘরে যুবতী মাইয়া রাইখা কই গেছিলেন? হ্যাঁ, রাহেলা সবার মুখ চাওয়াচাওয়ি করছে। এমদাদুল খেকিয়ে উঠে বলল, ঘরে যান, দেখেন পারুল কেমন আছে। রাহেলা বানু ধীর পায়ে এগোতে থাকলো। দরজার সামনে এসে মহিদের দিকে তাকায়, একবার ইখওয়ানের দিকে তাকায়। ইখওয়ান ক্যাবলা মার্কা হাসি দেয়। পরেক্ষণি জমিদারের দিকে তাকিয়ে ভিতরে তাকাতেই আটকে উঠল রাহেলা। ওই পারুল, কি হয়েছে তোর? ইখওয়ান ন্যাকামো স্বরে বলল, আব্বাজান চলুন, আমি বিয়ে করবো, দেরি হয়ে যাচ্ছে তো। মোহিত কটমট চোখে তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। পিছনে গেল এমদাদুল। জমিদার ইখওয়ানকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে টেনে নিয়ে গেল। থমথমে পরিবেশ, সবার মুখে বিষণ্ণতা ছেয়ে আছে। নীলিমাকে এসব জানতে দেওয়া হয়নি। ঘরে চাঁদনি নীলিমাকে দেখে রাখছে, যেন বাইরের বিষয় না জানতে পারে। ইখওয়ান মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। পাশে পারুল থমকে দাঁড়িয়ে আছে। তখন থেকে কেঁদেই যাচ্ছে পারুল। তার হাত ধরে রেখেছে রাহেলা বানু। ইখওয়ানের পাশে শাহ মাউদ বসে আছে, তার পাশে আছেন শাহাবুদ্দিন। মনিকা ও রমেলা চৌধুরী লজ্জায় চিবুক নামিয়ে বসে আছে একদিকে। মহিদুল তাদের সামনে বসে আছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন এমদাদুল, হাশিম ও চাঁদ মিয়া। কি জমিদার সাহেব, কি সিদ্ধান্ত নিলেন? মহিদুলের কথায় শাহ মাউদ ইখওয়ানের দিকে তাকায়। মহিদুলের দিকে তাকিয়ে বলল, তুমি যা বলছো তাই হবে, কিন্তু তোমার বোনের কি হবে মোহিত? ইখওয়ান রেগে গিয়ে বলে, আমি এই বিয়ে কিছুতেই করবো না আব্বাজান। শাহ মাউদ ছেলের দিকে দাঁত চিবিয়ে তাকিয়ে বলল, তোর থেকে কেউ শুনতে চেয়েছে হারামজাদা, চুপ করে থাকবি আর একটাও কথা বলবি না। মোহিত বিদ্রুপ হাসল। নেশা কাটছে তাহলে? ভালো হয়েছে, নেশা অবস্থায় বিয়ে দিলে পরে আবার ঝামেলা করতেন। ইখওয়ান হিংস্র চোখে তাকায় মোহিতের দিকে। মোহিত মুচকি হেসে উঠে দাঁড়ায়। পিছনে এসে দাঁড়ায় ইকরামটা। তখনই মোহিত বলে ওঠে, আমার বোনকে নিয়ে আপনাদের ভাবতে হবে না জমিদার সাহেব। আমার বোনকে ঠিক সময়ে ভালো ছেলের হাতে তুলে দেব। শাহ মাউদ চিন্তিত হয়ে বললেন, বিয়ে ভেঙে যাওয়ার মেয়েদের সহজে বিয়ে হয় না মোহিত। তুমি চাইলে আজকে বিয়ে দিতে পারো তোমার বোনকে। ইকরাম বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল তো হয়েছে। আরিফা ও রানা নিজেদের মধ্যে তর্কাতর্কি করলো। ইকরাম জহুরি চোখ দিয়ে সবাইকে পর্যবেক্ষণ করতে লাগলো। সেই মুহূর্তে পিছনে এসে দাঁড়ায় লোকমান। কি বলতে চাচ্ছেন জমিদার সাহেব?
শাহমুদ মহিদের পিছনে ইকরামদের দিকে তাকালো, তারপর মহিদের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে আমার বোনের একমাত্র পুত্র রানার। আমি বিয়ে করব নীলিমাকে আব্বাজান। মোহিত পিছনে ফিরে তাকায়। এই গ্রামের মুখে হাসি। আরিফা অবাক হয়। রানা বিষয়টা ঠোঁট কামড়ে হজম করলো। সামনে দাঁড়িয়ে থাকা ইখওয়ান ও পারুলকে এক নজর দেখে তাদের কাছে যায়। সবাই উৎসুক দৃষ্টিতে মোহিতের দিকে তাকিয়ে আছে। মোহিত শান্ত চোখে তাকিয়ে আছে ইকরামের দিকে। কিন্তু আমি তো আপনাদের মহলে আমার বোনকে পাঠাবো না ইকরাম শরীফ। মোহিতের কথায় জমিদার বংশের সবাই একটু রেগেই উঠল। শাহাবুদ্দিন চেঁচিয়ে বলল, তোমার বাপও এই কথা বলে এখন করবে? তুমিও মরতে চাও নাকি? মোহিত চোখ ছোট করে তাকায় শাহাবুদ্দিনের দিকে। শাহাবুদ্দিন থতমত খায়। শাহমাউদ ধমক দিয়ে চুপ থাকতে বলল। ইকরাম মোহিতকে উদ্দেশ্য করে বলল, সবার চরিত্র একজনের চরিত্রের সঙ্গে মেলাবেন না মোহিত। প্রয়োজনে তোমার চাওয়া লিখিত দলিলে সাইন করব, তবুও নীলিমাকে আমিই বিয়ে করব। তোমার বোনকে পেতে হলে আমার ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, তবুও আমি বারবার নীলিমাকে চাই। মোহিতের শান্ত চাহনি। মোহিত প্রথমেই বুঝতে পেরেছিল ইকরাম নীলিমাকে পছন্দ করে এবং ভালোবাসে। মোহিতের কাছে ইকরামকে ভালোই মনে হয়, কিন্তু ইকরামের চোখে রহস্য ছাড়া মোহিত কিছু দেখতে পায় না। তবুও বোনের ভালোর জন্য রাজি হবে বলে সিদ্ধান্ত নেয়। কেননা জমিদার ঠিকই বলেছেন, বিয়ে ভাঙা মেয়েদের সহজে বিয়ে হয় না। এত কিছুর পর ওনারা কুটনামি করবে না তার কি গ্যারান্টি? তাই বাধ্য হয়ে মোহিত রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি। ইকরাম মুচকি হেসে এগিয়ে আসে। মহিদুলের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, বিয়ের পর তোমার বোনকেই সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। মহিদুল মলিন হাসলো। সবার উদ্দেশ্যে মোহিত বলে ওঠে, বিয়ের কাজকর্ম শুরু করুন। ইকরাম লোকমানকে ইশারায় কাছে ডেকে কানে ফিসফিস করে কিছু বলল। আরিফাকে সাথে নিয়ে সামনে গিয়ে শাহমুদের পাশে বসলো। আরিফা মনিকাদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। ইকরাম ইখওয়ানের দিকে এক নজর দিতেই চোখ নামিয়ে নেয়। পারুল এখনো কেঁদেই যাচ্ছে। সে কিছুতেই এই বিয়ে করবে না। রাহেলা বানু এক প্রকার জোর করেই ধরে রেখেছেন। এমন সুযোগ কোনো গাধা হাতছাড়া করবে না। লোকমান বিড়বিড় করছে আর গাড়িতে উঠছে। এই দুই ভাইয়ের বাসর ঘর সাজাতে ভোর হয়ে যাবে, বিয়া আর খাওয়া লাগবে না। কি কপাল! জীবনে প্রথম এক মেয়েরে পছন্দ করলাম, দুই ভাই টানাটানি করে শেষ পর্যন্ত বড় ভাই জিতলো। ইস, আর একটু আগে যদি আসতাম, নীলিমার বউ করে পাইতাম। সবই ভাগ্য। হবু বউরে এখন ভাবি সাহেবা বলে ডাকতে হবে। একা একা বিড়বিড় করে গাড়ি নিয়ে চলল মহলের উদ্দেশ্যে। পারুলকে হালকা সাজিয়ে ইখওয়ানের পাশে বসানো হয়েছে। তাদের বিয়ের কাজ একটু আগে সম্পূর্ণ হয়েছে। কাজী এখন নীলিমা ও ইকরাম শরীফের বিয়ের কাজ করতে শুরু করেছেন। কিছু লোক নীলিমার ঘরে গেছেন নীলিমার মুখে কবুল শুনতে। জমিদার শাহওত শরীফের দ্বিতীয় পুত্র জমিদার ইকরাম শরীফকে দেন মোহরে তাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করিলাম। বলুন মা কবুল। নীলিমার ঘোমটার আড়ালে চুপচাপ হয়ে আছে। চাঁদনি হালকা করে ধাক্কা দিল। কোনো কাজ হলো না। নাজিরা কানে ফিসফিস করে কবুল বলতে বলল, তবুও নীলিমার কোনো শব্দ পাওয়া গেল না। চাঁদনি কিছুটা ভয় পেয়ে জোরে ধাক্কা দিতে নীলিমার হুঁশে আসে। নীলিমা ঘোমটা সরিয়ে চাঁদনির দিকে প্রষ্ঠিত চোখে তাকায়। চাঁদনি নরম কণ্ঠে বলে, কবুল বলো নীলিমা, ওনারা বিয়ে পড়াতে এসেছে। নীলিমা সামনে তাকায়। কিছু অপরিচিত লোকদের দেখে এমদাদুলের দিকে তাকায়। কবুল ক বইন, তোর ভাই দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। নীলিমা চোখ বন্ধ করে নেয়। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। টলমলো চোখ মেলে ধীরে ধীরে বলল, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সহসাই ইকরামের মুখে হাসি ফুটল। মহিদুল কান্না আটকানোর চেষ্টা করছে। না আটকাতে পেরে মায়ের ঘরে গেল মহিত। মাটিতে ধপ করে বসে পড়ল মায়ের পায়ের কাছে। আসমানি বেগম চোখ মেলে তাকিয়ে বলল, কে রে? পায়ের কাছে কে? আমি আম্মা। আব্বা, কাঁদতেছিস কেন? কে মারলো তোরে আব্বা? আসমানি বেগম উঠে বসতে চাইলেন। উঠতে হবে না আম্মা, আমি ঠিক আছে। একটা সুসংবাদ শুনবেন? কও আব্বা, মেলা দিন হইল ভালো খবর শুনি না। আপনার চোখের বিষকে বলে দিলাম আম্মা, আর জ্বালাবে না আপনাকে। বলে হু হু করে কেঁদে ওঠে মহিদুল। আসমানি বেগম এবারও চেষ্টা করলেন উঠতে, কিন্তু পারল না। কি কও নীলিমা? আমার নীলিমাকে কি করছিস? মাহিত, আমার মাইয়াটার কি করছিস? ওর কাছে নিয়ে চল,
ও মাহিত, কথা কস না কেন বাপ? পাশাপাশি বসে আছে নীলিমা ও ইকরাম শরীফ। তার কিছু দূরত্বে বসে আছে ইখওয়ান ও পারুল। তাদের সামনে আয়না ধরা হলো। ইকরাম চাঁদনিকে বলল, দেখেন তো আয়নায় কি দেখা যাইতেছে। ওইদিকে মুবিন ইখওয়ানকে উদ্দেশ্য করে বলল, ওই জমিদার দুলাভাই, আয়ান দেখেন তো কি দেখা যাচ্ছে। সবাই কুটি কুটি করে হেসে ওঠে। ইখওয়ান কিঞ্চিত বিরক্ত হয়, আয়নায় চোখ রেখে বলল, আমার জীবন ধ্বংস করার হাতিয়ার দেখা যাচ্ছে। মুহূর্তেই পারুল কান্না ভুলে কটমট চোখে তাকায়। ইখওয়ান ভ্রু কুচকে তাকিয়েই রইল। পারুল মুখ বাঁকিয়ে বিড়বিড় করে কালা বিলাই বলে চোখ সরিয়ে নিল। ইখওয়ান পারুলদের ন্যায় মুখ বাঁকিয়ে নজর সরিয়ে মাথা নামিয়ে নিল। নীলিমা আয়নায় তাকাচ্ছে না, থ হয়ে নিচে তাকিয়ে বসে আছে। কান্নার আদলে চোখের কাজল লেপটে রয়েছে, গাল দুটো লাল হয়ে আছে। ইকরাম মুচকি হেসে বলল, আমার হৃদয়ের রাজ্যের রানী সাহেবাকে দেখছি, আমার ব্যক্তিগত রানীকে দেখছি, আমার শখের বউ। পরিচিত কণ্ঠস্বর শুনে নীলিমা চমকে পাশে তাকালো। ইকরাম শরীফকে দেখে দু চোখ ছানা বড়া হয়ে গেল। মুহূর্তেই কেঁদে উঠল নীলিমা। ইকরাম নীলিমার হাত শক্ত করে ধরল। ইকরামের ছোঁয়ায় কান্না ভুলে অপলক চেয়ে রইল নীলিমা। নজর ঘুরিয়ে ইকরামের পিছনে তাকাতেই পুনরায় চমকে ওঠে নীলিমা। ইকরাম নীলিমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো, সামনে ফিরে বলল, ইখওয়ান ও পারুলের বিবাহ হয়েছে। নীলিমা প্রশ্নিত চোখে তাকালো ইকরামের দিকে। ইকরাম মুচকি হেসে বলল, এত ভেবো না তো, শুনিও পরে। তোমার কি ভাগ্য, বান্ধবীকে দেবরের সাথে বিয়ে দিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছ। নীলিমা অবাক হয়ে ইখওয়ান ও পারুলকে পরখ করছে। তখন মোহিত এসে ইকরামকে বলল, আমার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ুন। নীলিমায় হাত বাড়িয়ে দেয় মোহিত। নীলিমা সামনে তাকিয়ে ভাইয়ের হাতের দিকে তাকালো, তারপর হাত ধরে উঠে দাঁড়ালো। আরেক হাত মোহিত ইকরামের দিকে বাড়ালো। ইকরাম কিছুটা অবাক হয়, মুচকি হেসে মোহিতের হাত ধরে উঠে পড়ে ইকরাম শরীফ। আম্মা, নীলিমার ডাকে চোখ মেলে তাকায় আসমানি বেগম। উঠতে চাইলে মহিদুল তুলে বসায়। ইকরাম কিছু দূরে দাঁড়িয়ে আছে, সেদিকে তাকায় আসমানি বেগম। ইকরাম কিছুটা এগিয়ে এসে সালাম দেয়। আসমানি বেগম জবাব দিল না, নীলিমার দিকে তাকিয়ে বলল, ভালো থাকিস মা, দোয়া করি সুখী হও। নীলিমা কেঁদে উঠল। আসমানি বেগমের হাত ধরে চুমু খেয়ে মায়ের দিকে তাকালো। ইকরাম নীলিমার পাশে এসে দাঁড়ায়। আসমানি বেগম নীলিমাকে দেখতে লাগলো। হঠাৎ হাত ছাড়িয়ে নিয়ে নীলিমার গালে এলো পাথারি চড় দিতে লাগলো। তোর জন্য আমার স্বামীটা মইরা গেল, তোর জন্য আমি সব হারাইলাম, তোর জন্য, তোর এই রূপের জন্য সব ধ্বংস হইয়া গেল। মোহিত আসমানি বেগমকে সামলে নিল। ইকরাম নীলিমাকে বুকে জড়িয়ে নিয়ে অবাক হয়ে আসমানিকে দেখছে। নীলিমা বাকরুদ্ধ হয়ে আসমানি বেগমকে দেখতে থাকলো। আসমানি এখনো বিড়বিড় করেই যাচ্ছে, আম্মা কি করছেন? চুপ থাকুন। ও মাহিত বাপ, ওই কাল নাগিনীকে চইলা যাইতে কও, আমার সামনে থাইকা বের কইরা দে বাড়ি থাইকা, সব ধ্বংস করে দিবে। ওই রূপ দিয়া যেখানে যাবে সব ধ্বংস হইয়া যাবে। দয়া করে আপনি চুপ থাকুন। ইকরাম বজ্র ন্যায়ের মতো ধমকে উঠলো। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অগ্নিমন্ত্রী হয়ে ইকরামকে দেখতে লাগলো। জমিদার সাহেব, আপনি নীলিমাকে নিয়ে বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। ইকরাম শরীফ কিছুক্ষণ পর নীলিমাকে নিয়ে বেরিয়ে গেলেন। বিদায়ের ঘন্টা বেজে গেছে। আপন মানুষগুলো পর হয়ে গেল চোখের পলকে। এই মুহূর্তে মেয়েদের মনে কি চলে তারাই একমাত্র জানে। পারুল ওই হাসিম আলীকে জড়িয়ে ধরে কাঁদছে, ছাড়ার নামই নেই। মনের মধ্যে একজনকে রেখে আরেকজনের বউ হয়ে গেল নিমিষেই। আরিফা এসে পারুলকে ছাড়িয়ে নিয়ে জোর করে পালকিতে বসিয়ে দেয়। পালকি চলতে শুরু করলো। ইখওয়ান ঘোড়ায় না চড়তে চাইলে শাহমত এক প্রকার ধমকিয়ে ঘোড়ার উপর উঠিয়ে দেয়। মহিদুল নীলিমার হাত ইকরামের হাতে তুলে দিলেন। বোনের কপালে চুমু দিয়ে বোনকে এক হাতে জড়িয়ে নিয়ে বললেন, নিজের ইজ্জত পরপুরুষের হাতে ভ্রষ্ট হওয়ার আগেই নিজেকে অশান্ত রাখবে, দুর্বল হয়ে হাল ছাড়া দেবে না, নিজের ঢাল হয়ে রাখবে। মনে রাখবে, নারীর ইজ্জতই সব কিছু ওপরে। সেই ইজ্জতে কারো দাগ পড়তে দেবে না। কোনো বিপদ পড়লে বিবেক দিয়ে চিন্তা করবে, আবেগ দিয়ে করবে না। আবেগের সময় জীবন দুটোই নষ্ট হয়ে যায়। এইটুকু বলে ইকরামের দিকে তাকালো মোহিত। ইকরাম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মোহিতের দিকে। মোহিত পুনরায় নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কোনো কিছু করার আগে একবার সঠিক সিদ্ধান্ত নেবে। কাজে এগোনোর পর বারবার সিদ্ধান্তময় ভুগবে না, না হলে পিছনে পড়ে থাকবে। আর কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবে, ঠিক আছে?
মহিদুল তাকে এত কিছু কেন বা কি কারণে বলল নীলিমা ঠাউর করতে পারল না। তবুও ভাইকে মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করলো। মহিদ ইকরামের উদ্দেশ্যে বলল, আমার বোনটাকে দেখে রাখবেন জমিদার সাহেব। আশা করি ওর শরীরে ফুলের টোকাও পড়বে না। ইকরাম মুচকি হেসে মোহিতকে জড়িয়ে নিয়ে ছেড়ে দিয়ে বললেন, চিন্তা করবে না সমন্বী মশাই, ফুলের টোকা কেন, কারো নজরও পড়তে দেব না। মোহিত মলিন হাসলো। বোনকে আরেকবার জড়িয়ে নিয়ে কপালে চুমু খায়। নীলিমা হু হু করে কেঁদে উঠলো। পিছন থেকে মুবিনকে জড়িয়ে ধরে চাঁদনি ও নাজিরা এগিয়ে আসলো। মুবিন বোনকে কিছুতেই ছাড়বে না। মুহূর্তেই কান্নার বন্যা বয়ে গেল। মোহিত কাকে রেখে কাকে সামলাবে হদিশ পেল না। এমদাদুল এসে নাজিরাকে সামলে নিচ্ছে, মুবিনকে চাঁদনির কাছে টানছে, কিছুতেই ছাড়ছে না। ইকরাম বোকার মতো চেয়ে থেকে দেখছে। মোহিত কিঞ্চিত বিরক্ত হলো। নীলিমাকে জোর করে বাইরে বের করে বাইরের দরজা লাগিয়ে দিল। নাছরবান্দা মুবিন তার বোনকে ছাড়েইনি। মোহিত ধমক দিতেই ইকরাম থামিয়ে দিল। সাথে করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে মোহিত এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে যায়। সবাই চলে গিয়েছে লোকমান। জি ভাইজান, শুধু আমারই আছি। ঠিক আছে, গাড়ি চালু কর। লোকমান উঠে বসে গাড়ি চালু করলো। মহিদুল নীলিমাকে পিছনে সতর্কভাবে উঠিয়ে হাত ছাড়িয়ে নিল। বোনের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বিদায় দিল। ইকরাম মুবিনকে কোলে নিয়ে বসে পড়ল। তোর ভাই সব সময় তোর পাশে থাকবে নীলিমা। সমন্বী মশাই, আসি। ভালো থাকবেন। বোনকে নিয়ে চিন্তার কিছু নেই। আপনার পরে আমি ওকে নিজের মতো করে আঁকলে রাখবো। আসসালামু আলাইকুম। চল রহমান। মোহিত সালামের উত্তর দিয়ে দাঁড়িয়েই রইল। অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তপ্ত শ্বাস ফেলে দরজা খুলে ভিতরে ঢুকলো। ইকরামদের গাড়ি বটগাছ পেরিয়ে যায়। মুবিন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। নীলিমা গাড়ির সামনে ঝুঁকে মাথা হেলিয়ে দিতেই ইকরাম এক হাতের সাহায্যে জড়িয়ে নেয়। নীলিমা এক পলক চেয়ে থেকে কাঁধে মাথা রাখে। আচমকাই রোকমান গাড়ি ব্রেক কষলো। সামনে কুকুর এসে পড়ায় রোকমান গাড়ি থামিয়েছিল। কিছুক্ষণ পর পুনরায় গাড়ি চালু করলো রোকমান। সারসা করে গাড়ি ছুটতে লাগলো। দমকা হাওয়ায় নীলিমার শাড়ির আঁচল উঠছে, চোখে মুখে এসে পড়েছে সামনে থাকা ছোট ছোট চুল। কিছু মুহূর্ত পর মহলের গেট পেরিয়ে ঢুকলো গাড়ি। সামনে আরেফা ও মনিকা ফুল পাপড়ি ও মালা নিয়ে দাঁড়িয়ে আছে। মুবিন ঘুমিয়ে পড়েছে। রোকমানের কোলে দিয়ে ইকরাম নেমে পড়লো। নীলিমাকে আস্তে করে নেমে এনে সামনে দাঁড় করিয়ে রাখলো। আরেফা মিষ্টি মুখ করালো দুজনকে মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়ে ভিতরে প্রবেশ করতে আমন্ত্রণ জানালো। ওনারা সরে দাঁড়ালে নীলিমা ভিতরে তাকায়। ডান পাশে তাকিয়ে দেখলো খোদাই করে বড় করে লেখা নীলকুঞ্জ ভবন। যদিও ভবনের নীল রংটা আর এখন উজ্জ্বল নেই। স্বাগতম জমিদার নীলকুঞ্জে। ইকরামের কথায় নীলিমা তাকায়। আচমকাই ইকরাম শরীফ নীলিমাকে কোলে তুলে নিল। নীলিমা লজ্জা পেয়ে চিবুক নামিয়ে নেয়। সবাই ঠোঁট টিপে হাসছে। রোকমান সোজা মুবিনকে নিয়ে নিজ কক্ষে গেল। অন্দরমহল পেরিয়ে নীলিমাকে নিয়ে গেল ইকরাম। নিজ কক্ষে ঢুকে ফুল দিয়ে সজ্জিত বিছানায় আধশোয়া করে বসিয়ে দিল নীলিমাকে। দুহাত দুপাশে ভর দিয়ে ঝুঁকে পড়ল ইকরাম। কক্ষ জুড়ে শীতল বিরাজমান। পুরো কক্ষে ফুলের ঘ্রাণে ভরে আছে। নানান রকম ফুল দিয়ে সাজানো হচ্ছে বাসর ঘর। নীলিমা ভয়ে লজ্জায় উত্তেজনায় থেকে থেকে কেঁপে উঠছে। অন্য রকম এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে। নীলিমা ইকরামের দিকে লজ্জার চোখে তাকিয়ে রইল। তোমার ও মায়াবী চোখে আমি নীল রঙাবী তারাস দেখতে পাচ্ছি, যা প্রাণ করলে তারই আমার মৃত্যু হবে। তবুও আমি সেই মৃত্যু হাজারবার গ্রহণ করতে সদা প্রস্তুত। হে চক্ষু শীতলকারিণী। মনে মনে বিড়বিড় করলেন ইকরাম। সহসাই উঠে নীলিমাকে উদ্দেশ্য করে বলল, রহমান এত কষ্ট করে বাসর সাজিয়ে দিল, আফসোস বাসর করতে পারবো না। তাতে কি মন খারাপ করবে? নীলিমা অবুঝের মতো করে বলল, কেন পারবেন না বাসর করতে? ইকরাম মৃদু স্বরে হাসলেন। নীলিমা ভ্রু কুঁচকে তাকায়। আজ এই হাসপাতাল থেকে ফিরলাম, একটু বিশ্রামের প্রয়োজন, সাথে তোমারও। সারাদিন তো শুধু কেঁদেছ। আপনি কি করে ছাড়লেন? ইকরাম অবাক হয়ে দেখছে নীলিমাকে। এই মেয়ে তো দেখছি সত্যিই কেঁদেছে। সামনে এগিয়ে গিয়ে নীলিমার গালে হাত রেখে বলল, মন বলল তাই জানলাম। আসবো ইকরাম। নীলিমা ভালো হয়ে বসে। ইকরাম আসার অনুমতি দিলে আরিফা কিছু খাবার টেবিলে এসে রাখলো। মনিকা নীলিমার জন্য কয়েকটা শাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রইল। আরিফা মনিকার হাত থেকে নিয়ে নীলিমার হাতে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, হাত মুখ ধুয়ে
এখান থেকে যে কোনো একটা শাড়ি পরিও, কেমন? এত ভারী গয়না পরে থাকতে হবে না। নীলিমা মাথা দুলিয়ে আচ্ছা বলল। আরিফা গালে হাত রেখে পুনরায় হেসে চলে গেলেন। মনিকা কিছুক্ষণ নীলিমাকে দেখলো। ইকরামের দিকে দৃষ্টি রাখতেই দেখলো ইকরাম তাকিয়ে আছে। চোখ নামিয়ে হনহনিয়ে চলে গেল মনিকা। ইকরাম এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। নীলিমাকে হাত মুখ ধুয়ে আসতে বলে। বারান্দায় গিয়ে বসে পড়ে। পারুল হাত মুখ ধুয়ে এসে ইখওয়ানের পিছনে দাঁড়ায়। পরনে হালকা গোলাপি রঙের সুতির শাড়ি। ইখওয়ান বেতের সোফায় বসে একা একা বিড়বিড় করছে।